শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আরেক নতুন দিনের আপনাদের প্রিয় অনুষ্ঠানে চ্যানেলের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং আজকে এই বিশেষ দিনটির একটি অন্যরকম অনুভূতি নিয়ে এই মুহূর্তে রয়েছেন আমাদের সামনে চ্যানেলের পর্দায় এবং আমাকে দেখছেন। সুপ্রিয় দর্শক, আজকে একটি বিশেষ দিন বলতে আজকে খুবই বিশেষ একটি দিন আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা সন্তানরা আছি। এবং আজকে আসলে একটি উদযাপনের দিন। আজকে আমাদের প্রতিটি ঘরের হৃদস্পন্দন উদযাপনের দিন, আমাদের মা। এবং আজকে সবাই আমরা জানি ইতিমধ্যে হয়তো কেউ কেউ উদযাপনও করে ফেলেছেন, তাদের মাকে উইশও করে ফেলেছেন। আমি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই মুহূর্তে যারা চ্যানেলের পর্দায় চোখ রাখছেন, যে মায়েরা যেখান থেকেই হোক, তাদের সকলের প্রতি আমার সম্মান, ভালোবাসা এবং সালাম এবং হ্যাপি মাদার্স ডে টু অল অফ ইউ যারা এখন দেখছেন আমাকে। এবং এই আনন্দের সঙ্গে শুরু করছি আজকের আয়োজন। এবং আমাদের সঙ্গে দুজন স্পেশাল গেস্ট অফ অনার রয়েছেন, যাদেরকে আমরা খুব মাঝে মাঝে পাই আসলে, কিন্তু পেলে কখন অনুষ্ঠান শেষ হয়ে যায় সেটি আসলে ঠিক টের পাই না, ঠিক ঠাই পাওয়া যায় না। আমাদের সঙ্গে রয়েছেন দুজন গুণী অভিনয় শিল্পী। আমার ঠিক ডান দিকে রয়েছেন শ্রদ্ধেয় ডলি জোহর আন্টি, এবং সেই সঙ্গে আজকের আড্ডা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও একজন গুণী অভিনয় শিল্পী শ্রদ্ধেয় কিসলু ভাই আছেন আমাদের সঙ্গে। স্বাগত এবং মা দিবসের শুভেচ্ছা আপনাদের দুজনকেও জানাচ্ছি। এবং আপনাকে তো জানাচ্ছি বিশেষ করে, না আমি জানি একজন ছেলে সন্তান তার মায়ের কাছে কতটা আদরের হয় আসলে, এবং তার ফিলিংসটা কীরকম হয় আসলে মায়ের প্রতি, সেটা শুনবো আজকে মা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি ডলি জোহরকে দিয়ে। এবং ডলি জোহর শুধুমাত্র তার সন্তানের মা, তিনি কি আমাদের সকলেরই আসলে একটা মাদার ফিগার, এটা উনি জানেন ভালো করি। নাট্যজগতের তো সবাই তাকে মা, আমরাও তাকে সেভাবেই আসলে সমীহ করি এবং শ্রদ্ধা করি এবং সেভাবে স্নেহধন্য হয়েছে। আন্টি, আজকে শুরু করতে চাই একটা মজার প্রশ্ন দিয়ে, যে কৌতূহল থেকে আসলে এক সন্তানের মা তো আপনি রয়েছিলেন, শুরু থেকেই ছিলেন। এরপরে আপনার কর্মক্ষেত্রে বা আপনার যে জগতে আপনি কি বলবো আলো ফুটিয়েছেন, সেখানে এতগুলো সন্তানের মা হয়েছেন, গুণে বলতে হবে, একদম হ্যাঁ গুনতে হবে, সেটা আমি জিজ্ঞেস করেছিলাম এর আগেও, অগণিত। এই ফিলিংসটা আসলে কেমন মা হিসেবে? এই ফিলিংসের আগে একটা কথা বলি, একটা গল্প। এটা জাহানারা আহমেদ অভিনয় করেন, আমাদের শ্রদ্ধেয় মা। তো উনি টেলিভিশনে একদিন আমাকে, ছেলেপেলেরা মা ডাকছে, মা ডাকছে, ও মা ডাকছে, তো খালা পাশে যেয়ে বসলাম। খালা কি, তোর কপালটা অনেক ভালো রে। কেন খালা? বলে তোর না আফসোস ছিল তোর পোলাপান হয় না, আমার তো বিয়ে 9 বছর পরে আমার ছেলে হয়েছে। তাকে হ্যাঁ, দেখ যদি তোর পোলাপান নাও হইতো, তোর কোনদিন আফসোস থাকতো? এই যে পোলাপান তোর এমনি করে মা মা করে, তোর কলজাটা ভরে যায় না? আমি যে আর বলতে তোমার এই যে মা ডাকি, তোমার মনটা ভরে যায় না আমার জন্যে? ওনার তো কোনো মেয়ে নাই, সব ছেলে। বলে তুই তো আমার মেয়ে। আমি তো সবাইই বলি তুই আমার মেয়ে, তোর সঙ্গে চেহারা মিলও আছে। বলে আমাকে জড়াই ধরে চুমা টুমা খেয়ে শেষ। হ্যাঁ একদম। তো কাজে এই কথাটা ওই রকমই। আমার যদি বাচ্চা কাচ্চা নাও হতো, 9 বছর যে হাই আফসোস ছিল, কেন বাচ্চা হয় না, হবে কি হবে না, অত বেশি প্রকাশ করতাম না, বাট ভিতরে তো একটা ইয়ে ছিল, তাগিদ ছিল যে কেন হয় না বা সে যাই হোক। তা এত মা ডাক শুনি যে নিজের ছেলে যে মা ডাকার সুযোগ পায় না, সময় পায় না, তাতে করে অতটা মনে হয় না আর কি আসলে। এবং এটা সমানভাবে ডিস্ট্রিবিউট করা ভালোবাসা, সেটাও তো একটা কঠিন কাজ, এটা মায়ের সবথেকে কঠিন কাজ, তারা কীভাবে যেন পারে। জিয়াউল হাসান কিসলু আছেন আমাদের সঙ্গে আজকে। আমি জানি যে আজকে কিসলু ভাই অনেক কিছু বলতে চাইবেন, কিন্তু আমি শুনতে শুরু করবো আজকে যে আজকের এই বিশেষ দিনে মাকে কীভাবে মনে করছেন আসলে। আমি জানি হয়তো মনে করছেন। আমি সবসময় মাকে স্মরণ করি। জি। মা তো আমার অনুপ্রেরণার কারণ ছিল। আমার বাবার কাছে আমরা অনেক কিছু বলতে পারতাম না, একটু দূরত্ব ছিল, কিন্তু এই যে সংস্কৃতি চর্চা করা, এগুলো সব কিছু আমার মার জন্য হয়েছে। আমার মা কিন্তু, আমরা তো আগ্রাবাদ কলোনিতে বড় হয়েছি চট্টগ্রামে। আমার আগ্রাবাদ কলোনির মহিলা সমিতি আগ্রাবাদ শাখার সেক্রেটারি ছিলেন আমার মা। তো ফলে তাকে দেখতাম এই জগতে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। উনি আমার সেই কারণে অনুপ্রেরণা বলছি। কিন্তু এছাড়াও আরেকটা কথা বলি, যেমন ধরো ছেলেরা তো মা ভক্ত বেশি, মা তো ছেলের প্রতি দুর্বল বেশি। আর আমাকে যেমন, আমি এই জগতে আসলাম বাবার জন্য, মার জন্য না। মা কিন্তু অ্যালাউ করতো না, বাবার প্রতি বেশি। ইয়েস, আমার বাবা কিন্তু আমি যা করতাম তাতেই খুশি, কিন্তু মা না। মা তো আমাকে দিবেই না। ধিঙ্গি মেয়ে বড় হচ্ছে না, নাচে, তারপরে মানুষের সামনে অত লোকের সামনে ঠ্যাং উঠায় নাচে, আমার মা বলতো এগুলো তো অ্যালাউ করবাই তুমি, আব্বাকে বকা দিত। তারপরে হলো যে হ্যাঁ রাত বিরেতে আসবে, কাজ করবে, এটা কোনো ঠিক আছে না। মেয়ে মানুষ, আজকে বিয়ে হলে কালকে ছেলের মা হবে, না ছেলের মা বলতো না,
কি বলতো? ছেলেরই মা হবে এমন কোনো কথা নাই, ছেলের যাই হোক। মা না বলতো, আজকে বিয়ে হলে কালকে কিনা পোলাপানের মা হবে, সে কিনা নাচে। এসব করে বেড়ায়, আর তুমি কিছু বলো না। আব্বাকে বলতো, আব্বা তো নীরব, যেটা করতে থাকতো ওইটাই করতে থাকতো, আম্মার কোনো কথার জবাব দিত না। আমার মা এরকমও ছিল যে অনেক রাতে রিহার্সাল করে বাসায় ফিরবো, সবাই শুয়ে শুয়ে পড়লো। আমার বাবা তো এত রাত্রে আমি দরজা নক করলে বাবা আমাকে পিট্টি লাগাতে পারে, মা কিন্তু বসে থাকতেন চুপচাপ, দরজা খুলতেন, ভাত দিতেন, এইসব জিনিস আমার কেন জানি মনে হয় বাবাও জেগে থাকতো, বাবা উঠতো না। উঠতো না। আরেকটা বিষয় আমি তোমাকে বলি, শাসনের একটা অভিনয় থাকতো তার মধ্যে আসলে। 71 সালে Character। যুদ্ধের সময় আমি কিন্তু পানিতে পড়ে একেবারে মৃত্যুর সন্নিকটে চলে গিয়েছিলাম। জি জি। সেই সময় সেই পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে যুদ্ধের সময় রাজাকাররা আমাদেরকে আক্রমণ করেছে, আমরা মুক্তিযোদ্ধারা যাচ্ছি যশোরের কালা বলে একটি জায়গায়। তো সেই সময় বিশ্বাস করবে কিনা আমি জানি না, অবশ্যই বলুন না। আমার শুধু মায়ের কথা মনে পড়েছে। আমার আর পৃথিবীতে কারো কথা মনে পড়ে নাই যে আমার মা যে, এই যে আমি আজকে মরে যাব, আমার মা যে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, এই কি আমি তো লুকিয়ে চলে আসছি যুদ্ধে, মাকে বলি নাই। তো এই জিনিসটা আমার এখনো মনে পড়ে যে কিছু মনে পড়লো না, বাবাকেও না, আমার ভাই বোন কাউকে না, এমনকি সৃষ্টিকর্তাকেও না, কিন্তু মা, শুধুমাত্র মার কথা। এই কথাটা আমি আজও মনে পড়ি যে আমার মা। স্বাভাবিক, মার সঙ্গে তুলনা হয় না। মায়ের কিছু ছবি আছে কিসলুভের, আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই কেমন ছিল সেই দিনগুলো, একটু ছবির মাধ্যমে স্মৃতিচারণ করতে জানতেও চাই ছবি সম্পর্কে। কিসলু ভাই বলবেন নিশ্চয়ই, চলুন প্রিয় দর্শক দেখি। কিসলু ভাই, এটা একটা কোনো একটা বিয়ে বাড়িতে, আমার কোনো খালাতো বোনের ছেলে বা মেয়ের বিয়ে বাড়িতে মা গেছিলেন, সেখানে তোলা ছবি। তোমার সঙ্গে চেহারায় অনেক মিল। তাই না? হ্যাঁ, আরেকটা তোমার ছবি, সাথে তোমার এই মায়ের ছবিটি দেখতে এইটা চাই। আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে আমি তো তখন কত বোধহয় ইন্টারমিডিয়েট পড়ি কি ইউনিভার্সিটি পড়ি, এরকম কিছু একটা আমার মনে নেই তখন। ওই আমার বাবা রিটায়ারমেন্টের পরে গ্রামে আমার মা থাকতেন, সেইখানে তার সাথে রত্ন এবং তোলা রত্ন ছবি। জনি আছেন। মায়ের সঙ্গে আরেকটা ছবি আছে, এটা মানে সম্প্রতি। এটা আমার খুবই অনেক পরিণত বয়সে। আচ্ছা আচ্ছা। আরেকটা ঘটনা বলি তোমাকে, আমার মা, আমি কিন্তু জমজ, কিন্তু আমার যে কাউন্টার পার্ট যে আরেকটা ভাই, ও 4-5 মাসের মাথায় মারা যায়। তা আমার মা যে কষ্ট করেছে দুটো সন্তান একই সঙ্গে লালন পালন করাতে, আমার কাছে তার কোনো স্মৃতি নেই, কিন্তু এটা ভাবতে আমার ভালো লাগে, আবার কষ্ট হয় যে মা অনেক কষ্ট করেছেন দুটো বাচ্চা নিয়ে। স্বাভাবিক। শুনেছি আমার নানি হয়তো তাকে হেল্প করতেন আর কি। আরেকটা ছবি আছে আমাদের কাছে, ছবি দেখবো এই ছবিটা। এটা ওই একই, আমার ওটা আমার ছোট ভাই, ওই পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও এখন আমেরিকাতেই থাকে, বড় বাহ। পরিবার পরিজন নিয়ে। একটা মজার জিনিস জানতে পারলাম যে আপনাকে বাবা অনুপ্রেরণা দিয়েছে, আপনাকে মা, এটা কখনো ওইভাবে বলা হয়নি, শুনিও নি আসলে, জেনে খুব ভালো লাগে। এটাই তো অপোজিট সেক্সের প্রতি মানুষের এটা কি মানে সবসময় হতে হবে এরকম? সবসময় হবে আচ্ছা। এটা, বাবা মেয়ের প্রতি আর মা ছেলের প্রতি। কালকে একটা অনুষ্ঠানে দেখলাম যে মেয়ের সাথে করে এসছে, মায়ের সাথে মা দিবসের অনুষ্ঠান, এখন মা মেয়ের কথা বলছে না, খালি ছেলের কথা বলছে। মেয়েটা পিছন থেকে বলছে কি, দেখছেন ছেলের কথা বলে, আমরা যে জীবনে কিছু করলাম তার কোনো দাম নাই, ছেলে করছে ওইটাই বলে এটা যাচ্ছে। মোটামুটি জানাও থাকে, এটা মানে প্র্যাকটিসটা থাকে। এবং ডলিন একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনি একটা চমৎকার মায়ের নারী মূর্তি আমাদের কাছে, সবার কাছে উদাহরণের যোগ্যতা রাখেন, এবং সেই জায়গাতে আপনার মা আসলে আপনার কাছে কেমন ছিল এবং মা কেমন ছিল আদতেও, সেটা একটু জানতে খুব ইচ্ছে করে। মা তো মায়ের মতোই ছিল। আমার মা তো মারা গেলেন ক্যান্সারে। তো মা যখন ক্যান্সার হলো, তখন মাকে শেষ দিকে টোটাল ব্যাপারটাই আমি করেছি আম্মাকে। আমার বাবা ভয় পেত, কাছে আসতো না, আম্মার কান্না সহ্য করতে পারতো না, আম্মার যে ব্যথা হলে যে বিরক্ত মানে করতো না, ছটফট করতো, ওগুলো আমার বাবা নিজে অসুস্থ হয়ে যেত দেখলে। আমার ভাই বোনগুলো ছোট তখন, কেউ আসতো না, ওই আমি পুরো করে দিয়েছি মাকে। এবং তখন অনেকে মুরব্বীরা এসে আম্মার যারা কাছের মানুষ আসতেন, ওরা বলতো, মা রে তুই কত বড় কাজ করে দিতেছিস, জীবনে একটা ভালো কামাই করতেছিস আল্লাহর কাছে, যে এটারই পাবি। তোর মাকে এইভাবে কোলে পিঠে করে, ছোট্ট হয়ে গেছিল মা, একদম ক্যান্সারের পরে ছোট্ট হয়ে গেছিল। তো ওই 11 মাস পুরো আমি আম্মাকে বাইরে নিয়ে যেতাম। আম্মা যখন বলতেন আমার একটু বাইরে নিয়ে যা, আবার বাইরে নিতাম। একটা ইজি চেয়ার ছিল, ওটার সঙ্গে আরেকটা চেয়ার অ্যাড করে, বেতের চেয়ার, ওখানে তোষক দিয়ে একটা বিছানা মতো করে রাখতাম, ওখানে নিয়ে শোয়া দিতাম। রোদ পোহাতো, কিছুক্ষণ পর বলতে আমার ঘরে নিয়ে যা, আবার কোলে করে ঘরে আনতাম, একটা বাচ্চাকে যেভাবে করে ঠিক সেভাবে। তো যাই হোক, বিশ্বাস করবা, যেদিন মা মারা গেল সেদিন আমার ফিলিংসটা কী ছিল,
সবাই কাঁদছে, আমার ভাই বোনরা কাঁদছে, আমি কাঁদতে পারছি না। কাঁদতে পারবেন না। খালি মনে হচ্ছে কি আমার কোলের বাচ্চাটা মরে গেছে, আমার কোলের বাচ্চাটা নাই, কোলটা খালি খালি লাগছে। আমি যখন আল্লাহর কাছে হাত তুলে আম্মার জন্য দোয়া করি, তখন আমার আল্লাহর কাছে শুধু এই কথাটা ভেবেই কান্না আসে যে সেই দিন আমার কি ফিলিংস ছিল, আল্লাহ তুমি কি সেটাই কবুল করে নিছো যে না একে একটা বাচ্চা দেয়া দরকার। ঠিক পরের বছরই কিন্তু আম্মার মৃত্যুবার্ষিকীর সময় আমি প্রেগনেন্ট ছিলাম। নিশ্চয়ই তার হিসাব তার সেই ভালো জানেন, কিন্তু আমরা বিশ্বাস করি তাই সেটাই। হয়েছে। না, ডলি আপা যেটা বলছে যে মারা কীরকম হয়, সেটা আমি দেখেছি যে আমার 2 ছেলেরও তো একটা মা আছে। বাবা খুব অসহায় বোধ করে। সে যে কি করে তার 2 ছেলের জন্য, মানে আমি একেবারে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাই যে এটা একমাত্র কারণ হচ্ছে যে মারা কিন্তু আসলে ছেলেদের প্রতি দুর্বল বেশি হয়। বাবারও কম না, বাবাদের কথা না বললেও না, বাবাদেরটা বোঝা যায় কম আর কি, বোঝাতে পারে না, সব বাবারাই প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে পারে না। সোশ্যাল কন্ডিশন করা হয়েছে। আচ্ছা জলিনটা আপনার কাছে আসবে, আপনার সঙ্গে আপনার মায়ের কোনো ছবি আমরা আজকে পাইনি। হ্যাঁ, ছবি মায়ের আছে কি? সঙ্গে আমার ছবি নাই, কারণ আমার মা ছবি তুলতে চাইতেন না। আচ্ছা। ঠিক আছে, তো আমাদের বাসায় ধরো কেউ ক্যামেরা নিয়ে আসলে হয়তো আমরা সবাই পারিবারিক ছবি তুলবো, আম্মা তুলবেন না, তা আম্মাকে জোর করে ধরে নিয়ে আসার সময় অনেকে ছবি তুলতো না, সেগুলো একটু আপসা আপসা ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কিন্তু অত পরিষ্কার না, কিন্তু আম্মাকে তোলাতে পারতাম না। যার কারণে হয়েছে কি আম্মা যখন অসুস্থ, তো একদিন বুঝে বললো আমি সব করতাম আম্মার, তো জহুর আর আমি মিলে আম্মাকে ধরে নিয়ে যাচ্ছিলাম ইয়েতে ব্লাড দিব নাকি একটা কিছু করতে হাসপাতালে, মানে ইয়েতে তোমার নিয়ে যাব ডাক্তারের কাছে। তখন আমি আর জহুর প্ল্যান করলাম যে পাশেই তো আমাদের স্টুডিও আছে, তো ওইখানে ঢুকবো, ঢুকে আম্মাকে একটা ছবি তুলবো তুমি আর আমি। আর আম্মার যে ক্যান্সার, সে যে ধরো চলেই যাবে হয়তো এক সময়, একটা ছবি থাক না কেন, ছবি তুলবো। আগে এরকম শেষটায় সবাই ছবি তুলতে চাইতো। হ্যাঁ, তো ওই কথা মনে করে তখন আম্মা এত শরীর বেশি খারাপ হয়নি আর কি। তা আমি আর জহুর ঢুকে সুন্দর ফটাফট ছবিটা তুলে ফেললাম, ভালোই বেশ ভালো হয়েছিল, কিন্তু ছবিটা বেশ বড় হয়নি, এতটুকু বড় ছিল, কি সাইজ বলে ওটাকে। তারপরে অনেকদিন পরে হঠাৎ করে আম্মা মারা যাওয়ার পরে অনেকদিন পরে মনে হলো জহুরকে ওই ছবিটা বের করে দিয়ে বললাম কি তুমি এটা নিয়ে যাও না দোকানে, দিয়ে একটু বড় করে নিয়ে আসো, কিরকম সাইজ করবে দেখাই দিলাম, এত বড় B2 সাইজ বলে। হ্যাঁ, এরকম করে সাইজ করে নিয়ে আসবা। জহুর নিয়ে কোন দোকানে দিয়েছে কি করছে, ধর তখন তো ব্যস্ততা খেয়াল করিনি হয়তো, বা না মা তো তখন মারাই গেছে। জহুর আর কি, জহুরকে দিলাম ছবিটা বের করে, তো আমি ও যে রিসিট নিয়ে এসেছিল কিনা বা কোথা দিয়েছে আমি এগুলো কিচ্ছু আর খোঁজ রাখিনি, দিয়ে আসছে ভালো কথা, ও তো নিয়ে আসবে এক সময়। আর এটাও সত্যি কথা, জহুর যতদিন ছিল আমি কিন্তু ভীষণ উড়নচণ্ডী মার্কাভাবে জীবন কাটাতাম, অনেক সাংসারিক কোনো কিছুই আমি খেয়াল করতাম না, যেটা জহুর করতো। জহুর কিন্তু অনেক বেশি খেয়াল করতো এইসব ব্যাপারগুলো। যাই হোক, তো হঠাৎ করে জহুর আবার দৌড়াদৌড়ি শুরু হলো, কী ব্যাপার, ওর ব্যথা, ওকে ডাক্তার কাছে নিয়ে গেলাম, চিকিৎসা করাচ্ছি, মানে টেস্ট করাচ্ছি, করতে করতে ধরো একটা সময় তো জানাই গেল ক্যান্সার। আর ওর ক্যান্সারটা যখন ক্লিয়ার হলো, তারপরে তো আর আমি ওই ছবি কোথায় দিয়েছে কী ব্যাপার, আম্মার ছবি নিয়ে তো আর মাথা ঘামাইনি। তারপর জহুর 3.5 মাসেই মরে গেল। 3.5 মাসে মরে যাওয়ার পরে আমি কোথায় পাবো ছবি, কোথায় কি, এই তো আম্মা হারিয়ে গেল আর কি, ছবিটা হারিয়ে গেল আর কি। মা তো চোখ বন্ধ করলেই দেখা যায় আসলে, আমার মনে হয়। আমরা একটা ছবি দেখাতে চাই, ডলি আন্টিকে দেখাতে চাই, ডলি আন্টি চোখ রাখবেন, আমি একটু জানতে চাইবো এই ছবিটা কথা কি মনে আছে? হ্যাঁ, এটা আমার বিয়ের পরে আর কি, তোমার ইয়ের দিন, কি বলে বউ ভাতের দিন, বাসায় ফিরে আমি আর জহুর ওই আমার শাশুড়িকে নিয়ে তুলেছি। এটা আমার শাশুড়ির ছবি, আরো একটা ডাইমেনশন, এটা শাশুড়ির ছবি। এবং এই যে শাশুড়ি মা যিনি, এটা তো আরেকটা ডাইমেনশন, মায়ের। অবশ্যই অবশ্যই। তো সেইটা আসলে কেমন ডলি আন্টি আপনার কাছ থেকে? আমার শাশুড়ি আমার কাছে যে কদিন ছিলেন, 7 বছর আমি পেলাম ওনাকে, তারপরে মারা গেছেন। আমার আফসোস ছিল কেন মরে গেলেন তাড়াতাড়ি, বয়স ছিল অনেক, যেহেতু সবার ছোট। তো এত মিষ্টি একটা মহিলা, দেখতে যেমনি মিষ্টি, তো কালার ছবি থাকলে বুঝতে পারতাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই বোঝা যাচ্ছে না, যে গায়ের রং তার ছিল, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও কিন্তু ছবির রং কিন্তু আমরা বুঝতে পারি, গায়ের রং। এবং অনেকে বাসায় এসে বলতে তোমার শাশুড়ি মনে হয় তো তোমার মা, আমার সাথে জহুরের সাথে মিল নাই, তোমার সাথে মিল আছে, এগুলো বলতো অনেকে। হ্যাঁ, আর মোটামুটি টল, স্বাস্থ্যটা সুন্দর, কথা বলতেন সুন্দরভাবে, এবং শিশুদের মতন সে তার স্বামীর গল্প করতো আমার সাথে। তার সে বলতো যে আমার উনি সবার বড় মেয়ে ছিলেন, অনেকগুলো বোন ছিলেন আর কি। তো আমার নানি শাশুড়ি আমার শাশুড়ির চিঠি লিখে দিতেন আমার শ্বশুরকে দেওয়ার জন্যে। শ্বশুর তো জেলার ছিলেন, তো উনি ওখানে যেতেন না, মানে যখন যে ডিস্ট্রিক্টে থাকতো সেই সব জায়গায় উনি যেতে চাইতেন না।
তো কি হতো, নানি শাশুড়ির কাছে থাকতেন আমার শাশুড়ি, কারণ অন্য অন্য বোনেরা সব চলে যাচ্ছে, যার যার মতন শ্বশুর বাড়ি থাকছে, আমার শাশুড়ি যেতেন না, শুধু মা ঘেঁষা মার সঙ্গে থাকতেন। আর নরম ছিলেন আমার শাশুড়ি অনেক। তো শ্বশুরকে চিঠি লিখতে হবে, তো দূর আমার লজ্জা লাগে, আমি লিখবো না। তা আমার নানি শাশুড়ি লিখে দিত, আমার শাশুড়ি নিজে তোমার সাইন করে দিত, বা ধর নিজের নামটা লিখে দিত। তো এইগুলো আবার জহুর আমাকে গল্প করছে, আমার শাশুড়িও আমাকে গল্প করেছে, বুঝছো। আর আমাকে মানে এত মজা পেতেন আমাকে এগুলো গল্পগুলো করতে। ধরো আমি গোসল করে আসলাম, হয়তো একটু রোদে বসলাম শীতের দিনে, চুলটা ঝাড়লাম, আস্তে করে এসে একটা চেয়ার টেনে আমার কাছে বসতো। আমি বুঝতাম যে এখন কিছু বলতে চাই। আমাকে আম্মা কিছু খাবেন, একটু চা, হালকা চা বানানো দিতে বলি, না চা খাবো না, তুমি খাবা? তা বলছে না আমিও খাবো না। আচ্ছা ঠিক আছে, চুলটা আঁচড়াও, সুন্দর করে চুল আঁচড়াতে হয়, তখন চুল তো অনেক বেশি, আমার চুল মাথা ঘুরে করছে জঙ্গলি হয়ে আছে, বলে চুলটা সুন্দর করে আঁচড়াও, সুন্দর করে সেজে গুজে থাকতে হয়। যখন স্বামী ঘরে ফিরে তখন সে মনে মনে তখন কই, হ্যাঁ নিজে তো সেজে থাকেন না, নিজে তো থাকছেন মার কাছে, আমাকে বলে সেজে গুজে থাকতে হয় স্বামী ঘরে ফেরার পরে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমার অবাক লাগে, বাসায় ফিরেই বলতে কি, জহুর ফেরার পরেই আমাকে বলতেন কি, জহুর যা না, ওকে নিয়ে যায় একটু বাইরে ঘুরে টুরে আয়, ওর মার বাসা যা না, অন্য কোথাও যা। অবাক লাগে না? এখনকার কথা গল্প শুনি শাশুড়িরা পছন্দ করে না। কত প্রোগ্রেসিভ ছিল আগেই আসলে। তোমার শাশুড়ির সাথে আমার শাশুড়ির প্রচন্ড মিল আমি খুঁজে পেলাম। একদম মাটির মানুষ যে শব্দটা, এটা বোধহয় আমার শাশুড়ির জন্য একেবারে প্রযোজ্য। মাটির মানুষ একেবারে, কোনো কারো সাথে পাচ্ছে নেই, কোনো চিল্লা ফাল্লা কোনো কিছু মধ্যে নাই, খুবই ঠান্ডা একটা মানুষ ঘরে ঢোকে। আমি অবাক হতাম যে এতটা মাটির মানুষ কি করে হয়। এবং কৃষ্ণ ভাই জামাই আদর আসলে তখন কেমন ছিল বললাম না, ওই মানুষটা ভালো, তো মাটির মানুষটা তো আসলে ভালো মানুষেরই একটা প্রতিশব্দ বলা যায়। খুবই মানে সাংঘাতিক আদর করতেন। এবং অবাক লাগতো জানো, কখনো এই কথা বলতো না যে চল আমিও যাব বা কিছু, ডলিকে নিয়ে যা, ও বাচ্চা মানুষ সারাদিন ঘরে তুই ছাড়া, ওর মন খারাপ হয় না, ওর নিয়ে একটু ঘুরে আয়গা যা। তাও আমার সামনে বলতো না, কথাটা আমার সামনে বলতো না, জহুরকে আড়ালে যে, বা ধরো আমার আড়ালে বলতো। ভয় পেত নাকি? না, এটা মানে সাচ্চা জেনুইন, মানে আর কি না আমার ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমি তো তখন অনার্স পড়ি না, আমি বয়স ছোটই ভাবতেন। কৃষ্ণ ভাই ফান করেছে, ধরতে পারেন। আচ্ছা ডলি আন্টি একটু বলি যে এই যে প্রথমে আপনি যে শাশুড়িকে পেলেন, এরপর আপনি শাশুড়ি হলেন, এখন আসলে শাশুড়ি হয়ে আপনার অনুভূতি বা আপনার? আমার শাশুড়িকে আমি যেমন দেখছি তেমন থাকতে চাই। আমার বউর ব্যাপারে আমি কোনো নাক গলাই না, কোনো কথা বলি না। বরঞ্চ ওকে বিয়ে করার পর আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তুমি যে এত লিবারেল তা তো জানতাম না, দেখলাম না ভালো করে, তোমার ছেলে যাকে পছন্দ করলো বিয়ে দিয়ে দিলা, কোনো কথা উঠলো না, কোনো তর্ক বিতর্ক হলো না, কিচ্ছু না, যাকে বললো তাকে দিয়ে দিলা বিয়ে। আমি সংসার তো আমি করবো না, ছেলে করবো, তো আমার তো দেখার কি হলো, ছেলের ভালো লেগেছে বাস, ভালো কথা, ওরা সুখে থাক ভালো থাক। যেমন অনেকে এখন বলে তুমি কেন এখানে থাকো, তুমি তো ওদেরকে থাকলেই পারো। আমি না, ওরা ভালো আছে সুখে আছে, ওরা ভালো আছে থাক না, আলহামদুলিল্লাহ। আমি থাকলে বরঞ্চ আমার দিকে অ্যাটেনশন দিতে হয়, আমি বিরক্তিকর হতে পারি ওদের কাছে, কি দরকার। এবং তারপর তুমি যখন আসা লাগে তখন তুমি আসেনি, এসেছিল ইনফ্যাক্ট, ওরা এসে গেল, আবার আমি যখন যাই এই আর কি, মানে সারাক্ষণ ওদের সঙ্গে থাকা ভীষণ মধুর সম্পর্ক। আমি জানি এটা আগেও বলেছি, এটা হয় শাশুড়ির সাথে বৌমার সম্পর্কটা মধুর হওয়াটাই কিন্তু কাম্য। না না, আমার বউ যেন আমাকে বলেই না কিছু, মা কি রান্না, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু আবার সেই অভিজ্ঞতা কিন্তু এখন আপনার হচ্ছে শ্বশুর হয়ে, মানে সেই আপনার কাছে শুনতে চাইবো যে আপনার আসলে জায়গাটা কেমন বড় সন্তান। আমার তো বৌমা খুবই ভালো, আল্লাহ মিলিয়েছে আমাকে খুবই। আমি আল্লাহর রহমত যে একটা ভালো মেয়ে আমি পেয়েছি আমার ছেলের বউ হিসেবে, বড় ছেলের। তো শাশুড়ির সাথে সম্পর্কটা তো আমি এখন পর্যন্ত ভালো দেখছি। এখন মানে ওদের বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো, এখন পর্যন্ত খুব ভালোই আমি অনুমান করছি। এখন ভবিষ্যতে কেমন কি হবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, আমি আশা করি। ওরা হয়তো চলেও যাবে। শোনো, এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে, বুঝছো? যদি ভালো থাকা যায়, ভালো। ওদের মধ্যে সম্পর্কটা আমি খুব ফ্রেন্ডলি দেখছি। মানে শাশুড়ির শাড়ি পরে, শাশুড়ির গয়নাগাটিও অনেক সময় পরে এদিক ওদিক যায়, আবার ফোন করে বলে যে মা আজকে কিন্তু তোমার কাছে একটা শাড়ি নেব, আমার ওই কালারের শাড়িটা খুব পছন্দ, এটা আজকে আমি পরতে চাই। তাতে বোঝা যায় যে ওদের মধ্যে একটা চমৎকার মধুর সম্পর্ক গড়ে উঠেছে। এটাই তো কাম্য, তাই না? থাকবে। ডলি আন্টি, আপনি সবসময় খুব মাধুর্যের সঙ্গে শাড়ি পরে থাকেন, আমরা সবসময় খেয়াল করি। আপনি সেভাবে মডেলও হয়েছেন অনেকের কাছে নিশ্চয়ই। ছোটবেলায় মায়ের শাড়ি পরার কোনো স্মৃতি আছে কিনা? প্রথম আমি তো শাড়ি পরতাম না তখন। আচ্ছা আচ্ছা।
আমি তো তখন শাড়ি পরতাম না, তাহলে সেটা আম্মা শাড়ি পরবো, বরং যে বড় বোনের শাড়ি পরতাম কখনো যদি পরতাম কোথাও। যেমন আমার ফ্রেন্ডের বিয়ে হলো একটু আগে আগে বিয়ে হয়েছে অনেকের, তা বড় বোনের শাড়ি নিয়ে পরেছে, আম্মার শাড়ি পরার মতো আগে মনে হয় এগুলো ছিল না, তাই না? না। মার শাড়ি পরা, কারণ মা তো আর ওরকম দামি দামি বা ওরকম শাড়ি পরতেন না, ঘরোয়া শাড়ি পরতেন। ওই শাড়ি পরার কি আছে বলো? আমার আবার আমার মায়ের শাড়ি নিয়ে অন্য রকমের একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে মায়ের শাড়ি শুনি। মার শাড়ি পাশের বাসায় চাচির খালাদের শাড়ি নিয়ে স্টেজ সাজাতাম। ও এটা আমরা করতাম, সবাই করতাম, আমিও করতাম। আমার মার শাড়ি নিয়ে নাটক করার জন্য। স্টেজ করে আমরা বাসার সামনে দিতে চাইতো না, কারণ ছিঁড়ে টিড়ে যেতে পারে, লোহা পেরেক টেরেক মারা। তাহলে কিন্তুই কয়েকটা আসলে কিন্তু সেখানে। তখন এটা একটা দারুণ থ্রিলিং আমাদের। শাড়ি কিন্তু লেগেছে কিছু ভাই, তারপর আপনার শাড়ি চাদর, বুঝছো, ঘরের চাদর নিয়ে আমার মা ও চাদরগুলা নিয়ে যেতাম, খুব রাগ হতো। শাড়ি নিলে তো রাগ হতো না, চাদরগুলো নিয়ে নষ্ট করি, চাদরগুলো ধুইতে হবে, এত বড় বড় চাদর, কি দরকার এগুলো নেওয়ার, নিয়ে যা ওটা নেই, খুব রাগ দেখাতো। আর আমাদের লুকিয়ে নিতে হতো, কিন্তু শাড়ি যে খুব মানে সানন্দে দিত তা না, কারণ আমি জানি যে এটা ছিঁড়তে পারে, এটা হয়তো। তো ওটা এটার মধ্যে আনন্দ আছে, হ্যাঁ, দারুণ। পরে মারও খেতে লুকিয়ে লুকিয়ে পিকনিক করার মতো আর কি। রাইট। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো, মা তো মাই না আসলে। তুমি দেখো, অবাক লাগে যে আমার মা আমার সব ব্যাপারে যেরকম মানে বিরক্ত হতেন, আব্বাকে বলতেন, বকা দিতেন, কেন আসলে রাগটা আব্বার উপরে, আমার উপরে না, বুঝছো, যে আব্বা কেন সবকিছুতে রাজি হয়। কিন্তু সেই মাই যখন ক্যান্সার অবস্থায় শুয়ে থাকতেন, ধরো কেউ আসলো বা তো হয়তো বললো যে এই তোমার নাটক দেখছি, আপনার মেয়ে নাটক দেখছি টেলিভিশনে, খুব ভালো করে, এসে বলে হ্যাঁ খুব ভালো করে, সবাই বলে আমি দেখছি, হ্যাঁ আমিও দেখছি, লজ্জা লজ্জা বাবা মনে সব পেয়ে গেছে। আম্মা খুব লজ্জা পেতেন। এটা কৌতূহলের প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আজকে জিয়াউল হাসান কিসলু হয়ে উঠেছেন আপনি, একজন গুণী অভিনয় শিল্পী আমাদের কাছে, এবং ডলি জোহর হয়েছেন, দুটো ব্র্যান্ডই বলবো আমি। এই যে হয়ে ওঠার পেছনে বা হচ্ছে সেই সময় কি সেই স্টারডামটা কি দেখেছে আপনাদের বাবা মা বা মা কি দেখেছেন? ডেফিনেটলি। অতটা না, মা তো আজ থেকে কত বছর, 41 বছর আগে মারা গেছে। আমার আজকের বাবা কথা না। কিন্তু খুব বড় কোনো চাকরি করতেন না যে আমাদেরকে অনেক পয়সা আমাদের পেছনে ব্যয় করতে পারতেন, কিন্তু যেই সরকারি চাকরি করতেন, যেই সীমিত আয়ের মধ্যে এই মায়ের জন্যই গুছিয়ে আমরা চারটা ছেলেকে কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন। এটা অনলি বিকজ আমার মা এবং বাবাও তাদের দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় আমি মনে করি এটা হয়েছে। আমরা খুবই গর্বিত সেই জন্য যে মা শিক্ষার পিছনে তাদের অসম্ভব ছিল আর কি, চেষ্টা ছিল যে আমরা যাতে ভালো শিক্ষিত হয়ে যাই। সব কথা শেষ কথা কি জানো, আমি দেখি তো, শুধু আমি না, এই যে আমাদের গরিব মাগুলো নিজে না খেয়ে এই যে রাস্তার ধারে খাবারটা আগে বাচ্চারা খাওয়াচ্ছে, হয়তো মাঝে মাঝে তার তো খিদে থাকে, সে তখন যে একটু করে মুখে দেয়, কিন্তু বাচ্চাটা খাওয়ানোর চেষ্টা করে, যখন বাচ্চা খাবে না তখন গিয়ে নিজে খায়। তারপর ধরো আমি কারণ বাজারে দেখেছি, বাজার করতে গেছি, আমি গাড়িতে বসা, ড্রাইভার গেছে ভিতরে করতে, একটা মহিলা বাচ্চাটাকে শোয়ায় রেখে কি জানি করে টোরে খাবার ওখান থেকে জাস্ট একটু করছে, শুধু বাচ্চা, আমি আল্লাহ রে, ওর মা কদ্দূর গেল আল্লাহ জানে, বাচ্চাটা কাঁদছে, তো একটু কান্নাকাটি করতে, খিদে লাগছে বলেছ, ঘুমাইছিল প্রথমে, শোয়ায় রেখে গেছিলো, উঠে ছটফট করছে, আমার এত অস্থির লাগছিল যে কখন আসবে ওর মা। হ্যাঁ, আমার তো মার মনই ছটফট করে উঠেছে, তাই না? ওর মাটা কিন্তু একটা খুব বিশেষ দিক। হ্যাঁ, মা কোথার থেকে মানে আওয়াজ পেয়ে দৌড়ে আসছে, এসে কাছে, হ্যাঁ হ্যাঁ, তারপর ওইখানেই বসে ধরো সবার সামনে যে বুকে নিয়ে দুধ দিল, মার কাছে কিছুই মনে হয়নি, আমার বাচ্চাকে দুধ দিতে হবে, এটাই আসল কথা, ছোট বাচ্চা তো। তো এই ব্যাপারগুলো আসলে মাদের তখন, যেমন বিদেশি মাদেরকে তো দেখি, তো ওপেনেরা, বাচ্চাকে সবার মনে থাকে না কিছু, আসলে মনে করতে পারে না, ওগুলো তখন ওদের কাছে মনে হয় না যে কিছু, তাই না? সেই তার একটা কারণে মাকে খুব মনে পড়ে, আমরা অনেক সময় পিকনিক টিকনিকে স্কুলের চাঁদা দিতে হতো। তো ওই যে বললাম যে সীমিত আয়ের এত চাঁদা অনেক সময় বাবা দিতে চায়, এতগুলো ছেলে মেয়ে সবাই, তো ওইটা কিন্তু লুকিয়ে লুকিয়ে মাই দিতেন। স্বাভাবিক। আসলে স্ট্রাগলটাও কিন্তু ছিল। হ্যাঁ, মার কাছে গিয়ে চাইতাম, বাবা তো দিবেন না আমি শিওর, পিকনিকে তো যেতেই হবে, তো ওইটা মার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতাম আমরা প্রত্যেকটা ভাই বোনই। এই কারণে মাকে খুব মনে পড়ে যে আহা, আমার মা নেই, আমি সবসময় তাকে স্মরণ করি, আল্লাহর কাছে নিবেদন করি যাতে সে ভালো থাকে, যেখানেই থাকুক। নিশ্চয়ই ভালো আছে, নিশ্চয়ই ভালো থাকে। এবং প্রত্যেকটা মানুষেরই মা, আসলে আমরা যাদের কথাই বলি, যার সামনেই বলি, যাকেই বলি, মাই মার উপর, কিন্তু সেই মা যখন আর মাকে যখন সহ্য করতে পারে না, কেউ কেউ বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই জিনিসটা আর মানতে পারি না। কি করে পারে? সে কি মানুষ? চিন্তা করা যায় না। সে কি মানুষ? মানুষ হলে মাকে পাঠাতে পারে, বাবাকে পাঠাতে পারে? কিন্তু আন্টি মানুষের অনেক রূপ আছে তো, সেই জন্য না, তারপরেও
মার উপরে তার কিছু নেই, আল্লাহর পরে আমি মা মনে করি, তাই না? আমার স্ত্রীর ব্যাপারে আরেকটা কথা না বললেই নয়। আমি একটা জিজ্ঞেস করবো কিছু, তারপর আপনি বলেন, আমি শুনবো। আমি একটা ছোট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা আমি লালন পালন করছে আমার স্ত্রী। সে যে ওটাকে মায়ের স্নেহ দিয়ে আজকে প্রায় 8 বছর ধরে সে মেয়েটি আমার বাসায় আছে, অনেকটা নিয়ে আসছি আমরা আর কি গ্রাম থেকে, ওকে বড় করছি। আমি অবাক হয়ে দেখি যে সে তার নিজের ছেলে দুটোকে যেভাবে লালন পালন করছে, তার চেয়ে বোধহয় আরো দ্বিগুণ উৎসাহ, আনন্দ এবং যত্নে এই মেয়েটাকে সে লালন করে। তার ভিতরে যে মাতৃত্বটা, এই অদ্ভুত আকাঙ্ক্ষিত আসলে মেয়েদের মনে সাংঘাতিক। আমি এটা আমার স্ত্রীকে স্যালিউট জানাই যে সে তাকে তার সাথে ঘুমায়, তার প্রাকৃতিক এইগুলো সব নিরাময়। এই জন্য তো আমাদের পৃথিবীকে মাদার আর্থ বলা হয়। মায়ের কোনো তুলনা হয় না। মায়েরা জন্ম থেকেই মা, মানে মেয়েরা ধারণই না শুধু আসলে লালন পালন একটা ভালো ভবিষ্যৎ তৈরি করার। দেখো অবাক লাগে না, মেয়েরা পুতুল খেলে, জি, ফুটবল খেলতে যায় না, কিন্তু ছেলেরা ধর আবার পুতুল খেলতে আসবে না। হ্যাঁ, আমার নাতনিকে যেমন ছেলে পুতুল টুতুল কিনে নিয়ে আসে, আর আমার নাতির জন্য বল গাড়ি এগুলো নিয়ে আসে, কখনো পুতুল নিবে না সে, তার নাতি কখনো ধরবেও না ওটা, এরকম কেন ফেলে দেয়, এরকম ধরো কাছে আছে না, এখানে বিরক্ত খেলবে সে, এখানে এরকম ধরে তুলে ফেলে দেয়, জান ওর হাতে লাগে, এরকম ভাব। আমি কি এরকম করে ফেললো কেন, বলো তো পুতুল পছন্দ করার কথা না মা, এই জন্য তো ফেলে কন্ডিশন করা হচ্ছে, রাইট? কেন হয় যায় না, যে হয়তো আসলে, হ্যাঁ রাইট। না, আমি তো দেখেছি যে মেয়েরা মানে এটি না, আমার একটা দুঃখবোধ কিন্তু আছে যে আমার কোনো মেয়ে নেই। আচ্ছা আচ্ছা। মেয়েরা যে বাবা মাকে যেরকম ভাবে হ্যাঁ, দেখে, ভালোবাসে, তার যত্ন নেয়, অকল্পনীয়। এর মধ্যে ছিটুফোঁটাও ছেলেরা করে না। আমার হয়তো এটা শুনলে আমার ছেলেরা রাগ হতে পারে, কিছু করার নাই, এটা মেয়েরা করে না, এটা স্বাভাবিক কিছু ভাই, এটা আশা করতেই পারে না। এটা কিন্তু ওই মাতৃত্ব একটা জিনের মধ্যে, মানে ঈশ্বর প্রদত্ত, তার ভিতরে ওটা রয়ে গেছে। সে একটা মেয়ে দেখি, আরেকজনের মেয়েও, সেও আমি যখন হাঁটি আমার সমস্যা, সে আমাকে হাত বাড়ায় দেয়, আঙ্কেল আমি আপনাকে একটু হেল্প করতে পারি? নিশ্চয়ই। কোনোদিন ছেলেরা দুজনের কাছে একটা, যেহেতু একটু খানিকটা অপূর্ণতার কথাই বললেন কিছু ভাই, আমি একটু প্রশ্ন রাখতে দুজনের কাছে রাখতে শেষ দিকটা, সেটা হচ্ছে যে মাকে নিয়ে তো অনেক অপূর্ণতা থাকে আসলে, উনি সারা জীবন থাকলেও আসলে কম পড়ে যায় মনে হয়। কোনো অপূর্ণতা কি আছে যেটা বলতে চান হচ্ছে আজ বিশেষ দিনে মাকে নিয়ে কোনো ইচ্ছে ছিল যেটা পূরণ হয়নি, সেরকম কিছু? আমার যদি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার মা যদি আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকতেন, আমরা শেষ থেকে তার আরও ভালো যদি কোনো বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করলে আমার মা আরও হয়তো। কোনো বিশেষ ইচ্ছে ছিল না যে? সেই দুঃখটা আমার রয়ে গেছে যে আমি বোধহয় ওই দিতে পারি নাই, ওই সেবাটা দিতে পারি নাই বলে বোধহয় উনি আমাদেরকে ছেড়ে আগে ভাগেই চলে গেছেন। সেটা আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, সেটা আমরা কিছু করতে পারিনি। এটা মা আর একটা জিনিস, আমার মা চেয়েছিলেন খুব ভালো একটা বাড়ি। আচ্ছা। ঢাকা শহরে উনি গ্রামের বাড়িতে নিজেই যত্ন করে একটা বাড়ি করেছেন, কিন্তু ওনাকে ঢাকা শহরে উনি আমাদের সঙ্গে একটা বাড়িতে থাকতেন, সেরকম করে দিতে পারিনি আর কি। সেটা আমাদের কারো সেরকম বাড়ি বা ফ্ল্যাট ছিল না মা যখন জীবিত ছিলেন, এখন হয়েছে, কিন্তু মার জীবদ্দশায় থাকলে মা খুশি হতেন যে না আমার ছেলের এটা হয়েছে। আমার একটা দুঃখ যে আমার বললাম না যে ছেলে আম্মা মারা গেল, তার পরের বছর, যেই বছর তার মৃত্যুবার্ষিকী করছি, ওই বছর আমি প্রেগনেন্ট। হ্যাঁ, আমার মা মৃত্যুসজ্জায়, সরি ওই বিছানায় শুয়ে শুয়ে ক্যান্সারের সময় যে আসতো, যে মহিলা আসতো, একটা কথাই বলতো, আচ্ছা গো আপনি জানেন মানে কি খাইলে বাচ্চা কাচ্চা হয়, আপনি কোনো ওষুধ জানেন? আমার এই মেয়েটা যদি একটা বাচ্চা, হ্যাঁ আমার এই মেয়েটা যদি একটা বাচ্চা কাচ্চা হইতো। কত মানুষকে আমাকে শাশুড়িকেও বলেছেন, আমার শাশুড়ি মারা গেলেন যে বছর, তার পরের বছর আম্মা মারা গেলেন, মানে জাস্ট 1 বছর আগে আমার শাশুড়ি মারা গেলেন। তো আমার শাশুড়িকে বলতেন যে আমার এতগুলো ছেলে মেয়ে, আপনারও তো অনেকগুলো ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা কেন হবে না, আর আমার এই মেয়েটার একটা বাচ্চা কাচ্চা হবে না, ও মানুষকে এত ভালোবাসে, মানুষের বাচ্চা, আমি কিন্তু অনেক বাচ্চা পেলে দিচ্ছি অনেকের, বুঝছো? থেকে আসে একদম। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আন্তরিক ধন্যবাদ দুজনকে, এবং যারা প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। এই বিশেষ দিনটিতে সকলকে আরও একবার, সকল মাকে আরও একবার শুভেচ্ছা জানাই, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা।